আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আবারও বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার একটি গভীর বহুমাত্রিক বিশ্লেষণে ফিরে আসছি। গতকালের প্রতিবেদনে আমরা পেনশনের মূল কাঠামো, প্রক্রিয়াগত সমস্যা ও সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের প্রতিবেদনে আমরা পেনশন বিষয়টিকে আরও গভীরে নিয়ে যাব, বিশেষত বিভিন্ন শ্রেণীর পেনশনভোগীর বাস্তব জীবনের চিত্র, বিশ্বের বিভিন্ন দেশের সফল পেনশন মডেলের সঙ্গে বাংলাদেশের তুলনা, নতুন পেনশন স্কিম ও পুরনো পেনশন স্কিমের দ্বন্দ্ব এবং নবম পে স্কেলে পেনশন সংস্কারের একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ, এই বিষয়গুলো আজকের আলোচনার কেন্দ্রে থাকবে। পেনশন একটি জাতির বার্ধক্য নীতির দর্পণ। যে দেশ তার প্রবীণ নাগরিকদের সম্মান দেয়, যে রাষ্ট্র তার সেবকদের শেষ জীবনে নিরাপত্তা দেয়, সেই দেশ ও রাষ্ট্রই প্রকৃত সভ্য। বাংলাদেশকে সেই সভ্য রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যাওয়ার পথে নবম পে স্কেলের পেনশন সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সেই পদক্ষেপটি নেওয়ার সময় এসেছে। পেনশনভোগীদের বিভিন্ন শ্রেণীর বাস্তব জীবনচিত্র দিয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি সেই মানুষটির কথা, যিনি দীর্ঘ ২৫ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর নিয়েছেন। তার মূল বেতন ছিল ১৭ থেকে ১৮ হাজার টাকার কাছাকাছি। অবসরের পর মাসিক পেনশন হচ্ছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। এই ৮ হাজার টাকা দিয়ে তিনি রাজশাহীর একটি মফস্বল শহরে থাকেন। বাড়িটি নিজের হওয়ায় ভাড়ার ঝামেলা নেই, কিন্তু বিদ্যুৎ, গ্যাস, পানি ও দৈনন্দিন বাজার মেটাতেই পেনশনের বেশিরভাগ অংশ চলে যায়। ওষুধের খরচ আলাদা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা লাগছে। মাসের শেষে হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে। ছেলে ঢাকায় ছোট একটি চাকরি করে, নিজের সংসার সামলাতেই হিমশিম। বাবাকে বাড়তি সাহায্য করার সামর্থ্য নেই। এই শিক্ষকটির মুখের হাসি হয়তো এখনও আছে, কিন্তু সেই হাসির পেছনে একটি চাপা কষ্ট লুকিয়ে আছে, যা তিনি কাউকে বলেন না। তার এই নীরব কষ্টের স্বীকৃতি নবম পে স্কেলের পেনশন সংস্কারে থাকতে হবে। দ্বিতীয় চিত্রটি একজন মধ্যম গ্রেডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন। তার অবসর সময়কালীন মূল বেতন ছিল তুলনামূলকভাবে বেশি, ফলে পেনশনও বেশি। কিন্তু তার সমস্যাটি ভিন্ন। তিনি ঢাকায় থাকেন, কারণ ছেলেমেয়েরা ঢাকায়। ঢাকার জীবনযাত্রার ব্যয় এত বেশি যে তার পেনশনও পর্যাপ্ত মনে হয় না। একটি ছোট ফ্ল্যাটে ভাড়া থাকেন। ভাড়া দিতেই পেনশনের বড় অংশ চলে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যা হয়েছে। নিয়মিত কার্ডিওলজিস্টের কাছে যেতে হয়, ব্যয়বহুল ওষুধ খেতে হয়। কর্মরত থাকার সময় যে সামাজিক মর্যাদা ছিল তা অনেকটাই কমে গেছে। অবসরের পর মানুষ আর সেভাবে সম্মান দেয় না। এই মানসিক ও আর্থিক দ্বৈত চাপের মধ্যে তিনি দিন কাটাচ্ছেন। তার এই পরিস্থিতিও নবম পে স্কেলের পেনশন সংস্কারে বিবেচনায় নেওয়ার দাবি রাখে। তৃতীয় চিত্রটি একজন বিধবা পেনশনভোগীর। তার স্বামী ছিলেন একজন সরকারি ডাক্তার, যিনি কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি পারিবারিক পেনশন পাচ্ছেন, কিন্তু পারিবারিক পেনশন পেতে তাকে যে প্রশাসনিক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল তা বর্ণনাতীত। স্বামীর মৃত্যুর পর শোকের মধ্যে বিভিন্ন অফিসে ছুটতে হয়েছে, কাগজপত্র সংগ্রহ করতে হয়েছে। মাসের পর মাস পেনশন বন্ধ ছিল। এই কঠিন সময়ে সন্তানদের সহায়তায় কোনো মতে পার করেছেন। এখন পেনশন পাচ্ছেন, কিন্তু পরিমাণ অপর্যাপ্ত। চিকিৎসার জন্য প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ টাকা খরচ হচ্ছে। এই তিনটি বাস্তব জীবনচিত্র বাংলাদেশের পেনশন সমস্যার গভীরতা ও বহুমাত্রিকতাকে প্রতিফলিত করে। এবার বিশ্বের সফল পেনশন মডেলগুলোর দিকে তাকানো যাক। সিঙ্গাপুর বিশ্বের সেরা পেনশন ব্যবস্থাগুলোর একটি পরিচালনা করে। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ নামে পরিচিত এই ব্যবস্থায় কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ই প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট শতাংশ তহবিলে জমা দেন। এই তহবিল বিভিন্ন নিরাপদ বিনিয়োগে খাটানো হয় এবং কর্মচারী অবসরের সময় একটি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চিত অর্থ পান। সিপিএফ এর মাধ্যমে অবসরের পাশাপাশি বাড়ি ও চিকিৎসার জন্য অর্থ ব্যবহার করা যায়। এই ব্যবস্থাটি সিঙ্গাপুরের নাগরিকদের অবসর জীবনের আর্থিক নিরাপত্তা অত্যন্ত মজবুত করেছে। বাংলাদেশ এই মডেল থেকে শিক্ষা নিতে পারে, বিশেষত কন্ট্রিবিউটরি পেনশনের ধারণাটি আত্মস্থ করতে।
নেদারল্যান্ডসের পেনশন ব্যবস্থাকে বিশেষজ্ঞরা প্রায় বিশ্বের সেরা হিসেবে মূল্যায়ন করেন। এই ব্যবস্থায় 3টি স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভ হল রাষ্ট্রীয় বেসিক পেনশন, যা প্রতিটি নাগরিক বয়স্ক হলে পান। দ্বিতীয় স্তম্ভ হল পেশাভিত্তিক পেনশন, যেখানে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ই অবদান রাখেন। তৃতীয় স্তম্ভ হল ব্যক্তিগত সঞ্চয় ও বীমা। এই 3টি স্তম্ভের সমন্বয়ে নেদারল্যান্ডসের নাগরিকরা অবসরে তাদের কর্মজীবনের বেতনের প্রায় 70 থেকে 80% পান। এই উচ্চ প্রতিস্থাপন হার বার্ধক্যে জীবনমানের ধারাবাহিকতা নিশ্চিত করে। বাংলাদেশের জন্য এই 3 স্তম্ভ পদ্ধতি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচনা করা যেতে পারে। অস্ট্রেলিয়ার সুপার অ্যানুয়েশন সিস্টেম বিশ্বে একটি সফল পেনশন মডেল হিসেবে স্বীকৃত। এই ব্যবস্থায় নিয়োগকর্তারা কর্মচারীর বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাধ্যতামূলকভাবে পেনশন তহবিলে জমা দেন। এই হার বর্তমানে 11% এবং ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। কর্মচারীরাও ঐচ্ছিকভাবে বাড়তি অবদান রাখতে পারেন। তহবিলের অর্থ পেশাদার ফান্ড ম্যানেজাররা পরিচালনা করেন এবং বার্ষিক রিটার্ন উল্লেখযোগ্য হয়। এই ব্যবস্থায় কর্মচারীরা নিজেদের পেনশন তহবিলের উপর একটি নিয়ন্ত্রণ অনুভব করেন, যা তাদের মনস্তাত্ত্বিকভাবেও শক্তিশালী করে। বাংলাদেশের বিদ্যমান জেনারেল প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থার সঙ্গে এই ধারণাটির একটি সাদৃশ্য রয়েছে এবং এটি আরও উন্নত করা সম্ভব। ভারতের পেনশন সংস্কারের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক শিক্ষা, কারণ দুটি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক মিল রয়েছে। ভারত 2004 সালে পুরনো পেনশন স্কিম বা ওপিএস থেকে নতুন পেনশন স্কিম বা এনপিএসে রূপান্তরিত হয়েছিল। এনপিএসে সরকার ও কর্মচারী উভয় বেতনের একটি নির্দিষ্ট শতাংশ জমা দেন এবং অবসরে সেই তহবিল থেকে পেনশন নির্ধারিত হয়। তবে ভারতে সম্প্রতি কয়েকটি রাজ্য এনপিএস থেকে পুনরায় ওপিএসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এনপিএসে অবসর গ্রহণকারীরা দেখছেন তাদের পেনশন ওপিএসের তুলনায় কম হচ্ছে। এই বিতর্ক থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে যে কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থায় বাজারে ঝুঁকি থাকে এবং দুর্বল বাজারে তহবিলের রিটার্ন কম হলে পেনশনভোগীরা ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে 2023 সালে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম একটি উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ। এই স্কিমের আওতায় সরকারি কর্মচারী ছাড়াও বেসরকারি খাতের কর্মী ও স্বনিযুক্ত ব্যক্তিরা পেনশনের সুবিধা পাবেন। কিন্তু সরকারি কর্মচারীদের এই নতুন স্কিমে অন্তর্ভুক্তির প্রশ্নে একটি বড় বিতর্ক রয়েছে। 2024 সালের পরিবর্তনের পর নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তারা মনে করেন পুরনো নিশ্চিত পেনশন ব্যবস্থাই তাদের জন্য বেশি নিরাপদ। নতুন স্কিমে বাজারের ঝুঁকি রয়েছে এবং অবসরে কতটুকু পাওয়া যাবে তা আগে থেকে নিশ্চিত নয়। নবম পে স্কেলের আলোচনায় এই বিতর্কের একটি সুষম সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। পুরনো পেনশন স্কিম ও নতুন পেনশন স্কিমের তুলনামূলক বিশ্লেষণটি এখানে করা দরকার। পুরনো স্কিমের সুবিধা হল নিশ্চয়তা। একজন কর্মচারী জানেন যে নির্দিষ্ট বছর চাকরি করলে নির্দিষ্ট পরিমাণ পেনশন পাবেন। এই নিশ্চয়তা তাকে মানসিক শান্তি দেয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ দেয়। কিন্তু পুরনো স্কিমের দুর্বলতা হলো এটি সরকারি বাজেটের উপর একটি ক্রমবর্ধমান ভার তৈরি করে। নতুন স্কিমের সুবিধা হলো এটি বাজেটের দীর্ঘমেয়াদী চাপ কমায় এবং কর্মচারীর অবদান ভালো বিনিয়োগে বেশি রিটার্ন এনে দিতে পারে। কিন্তু এর দুর্বলতা হলো বাজারের অনিশ্চয়তা। যদি বিনিয়োগে ভালো রিটার্ন না আসে তাহলে পেনশনের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে সাধারণ কর্মচারীরা আর্থিক বিষয়ে ততটা সচেতন নন, সেখানে নতুন স্কিমের ঝুঁকিটি অনেক বেশি। এই বিবেচনায় নবম পে স্কেলে পেনশন নিশ্চয়তার একটি ন্যূনতম মানদণ্ড বজায় রাখার পক্ষে জোরালো যুক্তি রয়েছে। পেনশনে করমুক্তির বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন। বর্তমানে বাংলাদেশে পেনশন থেকে কোনো আয়কর কাটা হয় না। এটি একটি সঠিক ও ন্যায়সঙ্গত নীতি, কারণ পেনশন আসলে একজন কর্মচারীর বিলম্বিত বেতন। তিনি এটি ইতোমধ্যে অর্জন করেছেন। বিশ্বের অনেক দেশে পেনশন আংশিক বা সম্পূর্ণ করমুক্ত। বাংলাদেশে এই নীতিটি অব্যাহত রাখা এবং ভবিষ্যতে যে কোনো পেনশন সংস্কারেও এই করমুক্তি বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা জরুরি। নবম
নবম পে স্কেলে পেনশনের করমুক্তি স্পষ্টভাবে বজায় রাখার অঙ্গীকার থাকা উচিত। পেনশন প্রশাসনের ডিজিটাইজেশনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নবম পে স্কেলের পেনশন সংস্কার অধ্যায়ে থাকা দরকার। প্রথম পর্যায়ে শব্দ পেনশনভোগীর একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরি করতে হবে। দ্বিতীয় পর্যায়ে একটি পেনশনভোগী পোর্টাল চালু করতে হবে, যেখানে পেনশনভোগীরা তাদের মাসিক পেনশনের বিবরণ, পেনশন ইতিহাস ও যে কোনো অভিযোগ অনলাইনে দাখিল করতে পারবেন। তৃতীয় পর্যায়ে ডিজিটাল জীবন সনদ ব্যবস্থা চালু করতে হবে। চতুর্থ পর্যায়ে পেনশন পেমেন্ট সম্পূর্ণ ডিজিটাল করতে হবে, যাতে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পেনশন পাওয়া যায়। এই 4 পর্যায়ের রোডম্যাপ বাস্তবায়িত হলে পেনশন প্রশাসনে একটি বিপ্লব আসবে এবং পেনশনভোগীদের জীবন অনেক সহজ হবে। পেনশনের সঙ্গে জাতীয় পরিচয় ব্যবস্থার সংযুক্তি একটি প্রযুক্তিগত উদ্ভাবন, যা পেনশন ব্যবস্থাকে অনেক শক্তিশালী করতে পারে। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র ডেটাবেস ইতোমধ্যে বেশ সমৃদ্ধ। এই ডেটাবেসের সঙ্গে পেনশন ব্যবস্থাপনা পোর্টালের সংযুক্তি ঘটানো হলে পেনশনভোগীর পরিচয় যাচাই স্বয়ংক্রিয় হবে। মৃত্যুর তথ্য ডেটাবেসে আপডেট হলে পেনশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে এবং পারিবারিক পেনশন চালু হওয়ার প্রক্রিয়াও ডিজিটালভাবে শুরু হবে। এতে করে ভুয়া পেনশনভোগীর সমস্যাও দূর হবে এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে। পেনশনের সুবিধাভোগী নির্ধারণে বিদ্যমান জটিলতা দূর করাও একটি গুরুত্বপূর্ণ সংস্কার। বর্তমানে নমিনি নির্ধারণ ও পরিবর্তনের প্রক্রিয়া অনেক ক্ষেত্রে জটিল। অনেক কর্মচারী চাকরিকালীন নমিনি পরিবর্তন করতে ভুলে যান। পরিবারের সদস্য পরিবর্তন হলে নমিনি আপডেট করার প্রয়োজন হয়, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে অনেকে তা করেন না। ফলে মৃত্যুর পর সঠিক পরিবারের সদস্য পারিবারিক পেনশন পেতে সমস্যায় পড়েন। একটি ডিজিটাল নমিনি ব্যবস্থাপনা পোর্টাল চালু করা হলে কর্মচারীরা যে কোনো সময় তাদের মোবাইল ফোন থেকে নমিনি আপডেট করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পেনশন সংস্কারে একটি দূরদর্শী নীতি গ্রহণের পক্ষে। তিনি মনে করেন পেনশন ব্যবস্থাকে শুধু কর্মচারীর অধিকারের দৃষ্টিকোণ থেকে নয়, জাতীয় বার্ধক্য নীতির একটি অংশ হিসেবে দেখতে হবে। বাংলাদেশে বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত ধীরে ধীরে বাড়ছে। আগামী দশকগুলোতে এই অনুপাত আরও বাড়বে। এই বাস্তবতায় একটি শক্তিশালী ও টেকসই পেনশন ব্যবস্থা তৈরি করা জাতীয় দায়িত্ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবম পে স্কেলে পেনশন সংস্কারকে শুধু বর্তমানের চাহিদা নয়, ভবিষ্যতের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পেনশন সংস্কারের অর্থায়নের বিষয়ে একটি সুস্পষ্ট কৌশল উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে পেনশন সংস্কারের জন্য যে বাড়তি অর্থের প্রয়োজন হবে তা রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যয়ের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেটানো সম্ভব। পাশাপাশি একটি স্বতন্ত্র পেনশন তহবিল গঠন করা হলে দীর্ঘমেয়াদে সরকারি বাজেটের উপর চাপ কমবে। অর্থমন্ত্রীর এই কৌশলটি বাস্তবসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেনশন সংস্কারের পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নবম পে স্কেলে পেনশন সংস্কারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ হওয়া উচিত এই রকম। প্রথমত, মূল্যস্ফীতি সূচকের সঙ্গে স্বয়ংক্রিয় পেনশন সমন্বয় চালু করতে হবে। প্রতি বছর সরকারি মূল্যস্ফীতির হিসাব প্রকাশিত হওয়ার পর সেই হারে পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। দ্বিতীয়ত, পেনশনভোগীদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ চালু করতে হবে, যেখানে বার্ষিক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। তৃতীয়ত, গ্র্যাচুইটির পরিমাণ ও কমিউটেশন ফ্যাক্টর বাড়াতে হবে। চতুর্থত, সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থাপনা তৈরি করতে হবে। পঞ্চমত, একটি স্বতন্ত্র পেনশন তহবিল গঠন করতে হবে। ষষ্ঠত, প্রতি 5 বছর পর পেনশন কাঠামো পর্যালোচনার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের পেনশন ব্যবস্থার এই বিস্তারিত বিশ্লেষণ থেকে একটি জরুরি বার্তা স্পষ্ট হয়ে ওঠে। পেনশন সংস্কার আর বিলম্বিত করার সুযোগ নেই। প্রতিটি দিন বিলম্ব মানে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর আরও একটি কষ্টের দিন। বিশ্বের সেরা মডেলগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপট বিবেচনা করে এবং আর্থিক টেকসইতা নিশ্চিত করে একটি সামগ্রিক পেনশন সংস্কার করা সম্ভব। নবম জাতীয় পে স্কেল সেই সংস্কারের বাহন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের পেনশন ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। সেই গৌরবময় দিনের প্রতীক্ষায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।